1911 সালে তখনকার কলকাতা এবং তখনকার দিল্লি, এই দুটো শহর কেমন ছিল? গাড়ির ম্যাক্সিমাম স্পিড হতো 19 কিলোমিটার প্রতি ঘন্টায়। কলকাতায় তখন 51টি ভাষায় লোকজন কথা বলে, তার মধ্যে 28টিই ছিল ভারতীয় ভাষা এবং উপভাষা। পুরুষ ছিল 2,40,432 জন, আর মহিলা ছিলেন 47,435 জন মহিলা তখনকার সময়। 1911 সালে দুটো অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা, দুটোই কলকাতার ঘটনা, সেই ঘটনা দুটোর উল্লেখ করতেই হয়। ফাইনাল খেলাটি এতটাই উত্তেজনাপূর্ণ ছিল যে তখনকার সময় 1 টাকার টিকিট 15 টাকায় বিক্রি হয়েছে। তারা সবাই মিলে এই রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, সেক্রেটারিয়েট, ইন্ডিয়া গেট এগুলো বানিয়েছিলেন। সময় লেগেছে 20 বছর। পুরাণ, মহাকাব্য, বেদ, উপনিষদ এগুলো নিয়ে তো বলেই থাকি, মাঝে মাঝে কিন্তু একটু ইতিহাসের কাছে যেতে ইচ্ছে করে। আজকেও কিন্তু সেরকমই একটা ঘটনা বলব। যাই হোক, নমস্কার। দেখুন, একটা দেশের রাজধানী সরিয়ে নিয়ে অন্য জায়গায় যাওয়া, সেটা বিভিন্ন কারণে হয় এবং সেটা এতকাল ধরে বহু দেশেই হয়েছে। হাল আমলেও বেশ কয়েকটি দেশের রাজধানী সরিয়ে অন্য জায়গায় নেওয়া হয়েছে। ব্রিটিশ আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি সরিয়ে নেওয়া একটা ঐতিহাসিক পদক্ষেপ। তার পেছনে কারণটা কি? কি পরিপ্রেক্ষিতে এটিকে সরিয়ে নেওয়া হলো? সেগুলো অবশ্যই গবেষকদের বিষয়। তবে রাজধানী সরিয়ে নিলে দেশের মানুষের প্রচুর অসুবিধার মধ্যে পড়তে হয়, সেটা কিন্তু বাস্তবিক সত্য। যেহেতু আমরা বাংলার মানুষ, তাই সেই সময় 1911 সালের কথা বলছি, তখনকার বাংলার মানুষেরা, এটা বিশেষ করে কলকাতার মানুষেরা টের পেয়েছিলেন কি ভয়ঙ্কর ক্ষতি হয়েছিল অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত দিক থেকে, এবং তার প্রভাব পড়েছিল ভয়ঙ্করভাবে। সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু এই রাজধানী স্থানান্তর, এটা তো নতুন কিছু নয়। একেবারে প্রাচীনকালে রামায়ণ মহাভারতের সময়ও আমরা লক্ষ্য করলে দেখতে পাব, মহাভারতে আমরা দেখতে পাই যুধিষ্ঠির কুরুক্ষেত্র যুদ্ধের পরে রাজা হলেন। তার আগে তিনি ইন্দ্রপ্রস্থের রাজা ছিলেন। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে কুরুবংশ হেরে যাওয়ার পর সব শেষ হয়ে গেল। তারপরে যুধিষ্ঠির রাজা হলেন এবং রাজধানী কিন্তু আর ইন্দ্রপ্রস্থে রইল না। ইন্দ্রপ্রস্থ থেকে সরে এসে সেই পুরনো হস্তিনাপুরে চলে এলো। এটা একটা বদল হয়েছিল, সকলে পরামর্শই হয়েছিল। আবার এই মহাভারতেই দেখুন, এই কুরুবংশেই অর্জুনের পুত্র অভিমন্যু, অনেকে ভাবেন, এটা একটু বলে দিই যে পাণ্ডবদের নিয়ে কথা বলছি, কুরুবংশ বলছি, পাণ্ডবেরা তো কুরুবংশেরই। হ্যাঁ, যাদের বলি কুরুবংশের কৌরব, তারাও তো এদেরই জ্ঞাতি, কাকার ছেলেরা। সুতরাং কুরুবংশই, এই জায়গাটা ভুল করবেন না। এই মহাভারতের কুরুবংশে অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র হচ্ছে পরীক্ষিত, তার পুত্র হচ্ছে জন্মেজয়, তারও পরে 5 জন রাজা চলে গেছে। এই কুরুবংশের রাজা হলেন নীচক্ষু। এই নীচক্ষু এই রাজধানী আর হস্তিনাপুরে রাখলেন না। দেখুন, যেটা যুধিষ্ঠির হস্তিনাপুর থেকে শুরু করেছিলেন, এই নীচক্ষু এসে রাজধানী হস্তিনাপুর থেকে সরিয়ে নিয়ে গেলেন কৌশাম্বীতে। সেটা প্রাকৃতিক একটা কারণ ছিল বটে। সেই হস্তিনাপুর যেখানে যুধিষ্ঠির শুরু করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের পর, সেটা কিন্তু সরে গেল। আরও একটু যদি আমরা এগিয়ে যাই, তাহলে দেখতে পাবো 460 খ্রিস্টপূর্বাব্দে হর্যঙ্ক বংশের রাজা ছিলেন। ওই বংশের বিখ্যাত রাজা, আপনারা সবাই নাম শুনে থাকবেন, বিম্বিসার। তার ছেলে অজাতশত্রু। তারপরে রাজা হলেন অজাতশত্রুর ছেলে
উদয়ভদ্র বা উদয়ীন। এই উদয়ীন কিন্তু রাজধানী মগধের রাজগীর থেকে সরিয়ে নিয়ে আসলেন পাটলিপুত্র, মানে পাটনায়। মগধ মানে বিহার। রাজগীর থেকে রাজধানী সরে এলো পাটনাতে। আর বিখ্যাত রাজধানী স্থানান্তর নিশ্চয়ই সকলেরই মনে আছে। এটা খুব বেশি পুরনো নয়। ১৩২৭ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী সরিয়ে নিয়ে এলেন মহারাষ্ট্রের দেবগিরিতে, যেটা হচ্ছে দৌলতাবাদ, পরে নাম হলো। যদিও আবার ২ বছর পরে ওই দৌলতাবাদ থেকেই রাজধানী সরিয়ে নিয়ে আবার দিল্লি চলে গেলেন। রাজধানী স্থানান্তর প্রাচীনকালেও ছিল, তারপরেও হয়েছে। ব্রিটিশ আমলে হঠাৎ করে রাজধানী কলকাতা থেকে দিল্লি সরিয়ে নেওয়া হলো, কিন্তু কেন? এর অনেকগুলো সম্ভাব্য কারণ গবেষকরা বলেন। সেগুলো নিয়ে একটু একটু বলবো আমি। কিন্তু তার আগে একবার দেখে নেওয়া যাক যে তখনকার কলকাতা এবং তখনকার দিল্লি, যেটা বর্তমানে রাজধানী, এই দুটো শহর কেমন ছিল। ১৯১১ সালে যে সময় স্থানান্তরটা হলো, কলকাতায় একটা টেলিফোন কলের মূল্য ছিল ৩ মিনিটে ৪ আনা। ৩ মিনিট কলের ডিউরেশন। পেট্রোলের লিটার ছিল ৩০ পয়সা। যদিও গাড়ির ট্রাফিক ফাইন ছিল কিন্তু ভয়ঙ্কর বেশি। প্রায় ১০০ টাকা ফাইন করে দিত। আর গাড়ির ম্যাক্সিমাম স্পিড হতো ১৯ কিলোমিটার প্রতি ঘন্টায়। দুধের দাম ৪০ পয়সা ১ লিটার। এক্কা গাড়ির ভাড়া ছিল ঘন্টায় ১ টাকা। ট্রেনের সাধারণ শ্রেণীর যে টিকিট, তার দাম ছিল ৪ আনা। সাধারণ পালকি ঘন্টায় ৩ টাকা নিত। টমটম বা টাঙা একটু ভালো, ঘন্টায় ১.৫ টাকা। ১৯১১ সালের একটা সেন্সাস রিপোর্ট, তার থেকে জানা যাচ্ছে যে কলকাতা আয়তনের দিকে ছিল ৩২ স্কয়ার মাইল। আর কলকাতা কর্পোরেশন, তার যে আওতা মানে এলাকা, সেটা ছিল ১৮ স্কয়ার মাইল। মাইলে বলছি কিন্তু। মোটামুটি কলকাতার তখন ১৯১১ সালের জনসংখ্যা ছিল ১০,৪৩,৩০৭ জন। তখনকার দিল্লির প্রায় কয়েক গুণ এখানকার জনসংখ্যা। কলকাতায় তখন ৫১টি ভাষায় লোকজন কথা বলে, ভাবুন। কারণ রাজধানী তো, তার মধ্যে ২৮টিই ছিল ভারতীয় ভাষা এবং উপভাষা। ৯টি ছিল এশিয়ার অন্যান্য দেশের ভাষা। এশিয়ার বহু দেশ থেকে কলকাতায় লোক আসত। আফ্রিকার ভাষায় কথা বলতো পর্যন্ত। ১৪টি ইউরোপীয় ভাষা জানা মানুষ কলকাতায় বাস করত। কারণ ইউরোপীয় দেশগুলোর থেকেও লোকজন আসত। কলকাতায় শিক্ষিত মানুষের সংখ্যা ছিল ২,৮৭,৮৬৭ জন, যার মধ্যে পুরুষ ছিল ২,৪০,৪৩২ জন আর মহিলা ছিলেন ৪৭,৪৩৫ জন মহিলা। তখনকার সময়ে শিক্ষিত, সেন্সাস বলছে। এর মধ্যে শুধু ইংরেজি জানা মানুষ ১,২৭,২০৪ জন। ওদিকে ১৯১১ সালে দিল্লির অবস্থাটা একটু দেখে নেওয়া যাক। তখনও দিল্লি শহর থেকে ১৮৫৭ সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, তার যে ভয়, তার যে আতঙ্ক, এই ১৯১১ সালেও কিন্তু মানুষের মন থেকে কাটেনি। বম্বে, মানে তখনকার সময় বম্বে, ক্যালকাটা, ম্যাড্রাস, এই নামেই ডাকা হতো, নতুন নামগুলো হয়নি। এই ৩টি মহানগর তখন রমরম করে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। বম্বে তখন বাণিজ্য মহানগর, প্রায় ১০ লক্ষ জনবসতি। দিল্লিতে তখন জনবসতি মাত্র ২.৫ লক্ষের মতো। শিক্ষা বা চিকিৎসার
তেমন কোনো সুযোগ সুবিধে তখনও কিন্তু দিল্লিতে তৈরিই হয়নি। মাত্র ৩% মানুষ তখন দিল্লিতে ইংরেজি জানেন। পাশাপাশি কলকাতায় তখন প্রচুর ইংরেজি মাধ্যম স্কুল। আমি যে দিল্লি বলছি সেটা কিন্তু দিল্লি একেবারে ছোট্ট জায়গাটা। কলকাতায় তখন প্রচুর ইংরেজি মাধ্যমের স্কুল হয়ে গেছে। কলকাতার একটা ভালো অংশ তখন ইংরেজি জানেন, লিখতে পারেন, পড়তে পারেন। তার মধ্যে একটা অংশ তো অত্যন্ত ভালো। দিল্লি তখনও কৃষি নির্ভর যে ভূস্বামীরা ছিলেন বড়, বড়, তাদের কাছেই কিন্তু মানে অর্থনীতির একটা বেশ অংশ তাদের উপরে নির্ভর করত। সেই অর্থে বড় বাণিজ্য কেন্দ্র, বড় শিল্প কিচ্ছু ছিল না দিল্লিতে। এই ১৯১১ সালে দুটো অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা, সেই ঘটনা দুটোর উল্লেখ করতেই হয়। দুটোই কলকাতার ঘটনা। ১৯১১ সালে ২৭শে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের যে জাতীয় সঙ্গীত 'জনগণ মন অধিনায়ক' এই গানটি প্রকাশ্যে গাওয়া হয়। আরেকটি উল্লেখযোগ্য ঘটনা, এটা অনেকেই জানেন, ১৯১১ সালের ২৯শে জুলাই মোহনবাগান বনাম ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের মধ্যে সেই বিখ্যাত ফুটবল ম্যাচ, যেখানে মোহনবাগানের খেলোয়াড়রা খালি পায়ে ব্রিটিশদের হারিয়েছিল ২-১ গোলে। মনে আছে সেই? মানে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদের একটা নতুন দিক এই খেলোয়াড়েরা উন্মোচন করেছিল সেদিন এবং জাতীয় চেতনায় একটা নতুন উদ্দীপনা তৈরি হয়েছিল। ফাইনাল খেলাটি এতটাই উত্তেজনাপূর্ণ ছিল যে তখনকার সময়ে ৳১ টিকিট ৳১৫ বিক্রি হয়েছে ১৯১১ সালে। যাই হোক, রাজধানী কলকাতা থেকে দিল্লি সরানোর যে কাজ, সেটা লর্ড লরেন্স বা লর্ড কার্জন কেউ কিন্তু করে উঠতে পারেননি। কারণ নিজেরাই স্বচ্ছ ছিলেন না, পরিষ্কার ছিলেন না। তাদের নিজেদের মধ্যে অনেক আপাত বিরোধিতা ছিল। লর্ড হার্ডিঞ্জ ১৯১১ সালের ২৫শে অগাস্ট সিমলা থেকে লন্ডনে চিঠিতে জানিয়ে দিলেন কলকাতা থেকে দিল্লি রাজধানী সরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রস্তাব দিলেন। অনেকগুলো কারণ দেখালেন সেই চিঠিতে। তার মধ্যে একটা হলো ১৯০৫ সালের বঙ্গভঙ্গ। সেই বঙ্গভঙ্গের কারণে অদ্ভুত একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়। সমস্ত বিদেশি পণ্য বর্জন করে ভয়ঙ্কর আন্দোলন শুরু হয়েছিল এবং সেটা ক্রমশ সারা দেশে ছড়িয়ে যেতে থাকল। ছড়িয়ে পড়ল। এখান থেকে রাজধানী সরাতে পারলে এই আন্দোলন অনেকটা থিতিয়ে যাবে বা দমিয়ে রাখা যাবে। এটা ইংরেজ সরকার ভাবেননি তা কিন্তু নয়। এটা একটা কারণ। তাতে ইংরেজরা কলকাতায় নিজেদের নিরাপদ মনে করছিলেন না সেই সময়। এত আন্দোলনটা ছড়িয়ে পড়ছিল। আরেকটা কারণ হিসেবে বলা হয়েছে, রাজধানী হিসেবে ভৌগোলিক অবস্থান কলকাতা ঠিক ছিল না। আর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল ভারত সরকার এবং বাংলা সরকার। এদের যে পদবিন্যাস হতো পোস্টের, এই বিন্যাস করাটা কঠিন হয়ে যাচ্ছিল। আর সঙ্গে সঙ্গে শাসন ব্যবস্থায় একটা দক্ষতার অভাবও দেখা যাচ্ছিল, এই বিন্যাসে অভাব ছিল বলে। এছাড়া লিখলেন রাজধানী দিল্লিতে নিয়ে গেলে দিল্লির যে রাজকীয় ইমারতগুলো তখন ছিল সেগুলো ইংরেজ শাসনকে আরো সমৃদ্ধ করবে। অনেকটা রোম বা কনস্টান্টিনোপল, মানে এখনকার ইস্তাম্বুল, তার মতো লাগবে। এই রাজধানী হস্তান্তরের ঘটনাটা কিন্তু হঠাৎ করে হয়নি, বহুদিন ধরে পরিকল্পনা চলছিল। কিন্তু সেটাকে ট্রিগার করল বঙ্গভঙ্গ আন্দোলনটা। বঙ্গভঙ্গ আন্দোলনের পরে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটা বদলে গেল এবং বিপ্লবীদের কার্যকলাপ ক্রমশ বাড়তে থাকায়
কলকাতায় ইংরেজ সরকার একেবারে নিরাপদ নয় এটা বুঝে গেল। তাই একটা নিরাপদ জায়গা খুঁজতেই কিন্তু দিল্লিতে স্থানান্তর। তবে এক্ষেত্রে দিল্লি দরবার, যেটি ১৯১১ সালে হয়েছিল, সেটি অনেকটাই সাহায্য করেছিল। যদিও এই দিল্লি দরবার কিন্তু এই ১৯১১ সালেই হয়েছে এমন নয়। এই দিল্লি দরবার আগেও দুবার হয়েছে। ১৮৭৭ সালে এবং ১৯০৩ সালে। ১৯১১ সালে রাজা পঞ্চম জর্জ এসেছিলেন। ১২ই ডিসেম্বর রাজধানী দিল্লির তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই ১৯১১ সালেরই। অর্থাৎ তিনি শুরুটা করেছিলেন। এরপরে কিন্তু সঙ্গে সঙ্গে হয়নি। ২০ বছর সময় লেগেছে। ২০ বছর। দিল্লিকে ইংরেজ সরকার অনেকটা নিরাপদ ভাবলেন, কারণ স্বদেশীদের কার্যকলাপ কলকাতাতে বেশি ছিল। এছাড়াও আরো বেশ কিছু কারণ তার সঙ্গে ছিল জড়িয়ে। জাতীয় রাজনীতিতে বাংলার হস্তক্ষেপটা কমানোর প্রয়োজন হয়ে পড়েছিল। এটাও কিন্তু একটা প্রচ্ছন্ন উদ্দেশ্য। ১৯০৯ সালে মরলে মিন্টো যে সংস্কার ব্রিটিশ শাসনে ভারতীয়দের অংশগ্রহণের এই যে আইন, সেটা কিন্তু বেশ কিছুটা অস্বস্তি বাড়িয়ে দিয়েছিল। সেটাও একটা রাজধানী স্থানান্তরের কারণ। লর্ড হার্ডিঞ্জ চেয়েছিলেন ব্রিটিশ সরকার মানুষের এই বাংলায় এবং বাংলার রাজনীতির সঙ্গে মাখামাখিটা একটু বন্ধ করতে। সেটাও কলকাতা স্থানান্তরের আর একটা কারণ বলা যায়। মানে এখানকার যারা ব্রিটিশ জনগণ ছিলেন, তারাও কিন্তু এখানকার লোকের সঙ্গে বেশ মাখামাখি করতেন। সেটাও বন্ধ করার একটা উদ্দেশ্য ছিল। ১৯১১ সালের আগে যে দুটো দিল্লি দরবার হয়েছিল, সেইগুলোতে অংশগ্রহণ করার পরেই কিন্তু ব্রিটিশদের মনে হয়েছে যে এখান থেকে তারা শাসনকার্য চালাতে পারবেন। লর্ড হার্ডিঞ্জ ইংল্যান্ডের ব্রিটিশ সরকারের কাছে চিঠি লিখে জানিয়ে দিলেন যে রাজধানী ভৌগোলিক এবং ঐতিহাসিক রাজনৈতিক কারণে স্থাপন করা উচিত, এবং সেক্ষেত্রে দিল্লি প্রাচীনকাল থেকেই একটা ভারতীয় এই উপমহাদেশের রাজধানী হিসেবে কাজ করেছে। সেটা একটা বাড়তি সুবিধে আছে। যদিও সেটা এখনকার দিল্লি নয়, এটা পুরনো দিল্লির কথা বলা হচ্ছে। মানে যখন উপমহাদেশের রাজধানী হিসেবে ছিল, তিনি যেটা উদাহরণ হিসেবে সেট করেছেন। ১৯২৭ সালে নতুন যে রাজধানী হলো কলকাতা থেকে সরিয়ে নিয়ে গিয়ে, তার নাম দেওয়া হলো নয়াদিল্লি। হার্ডিঞ্জ চিঠিতে আরো লিখে দিলেন যে গ্রীষ্মাবকাশ কাটানোর জন্যে সিমলা রাজধানী হিসেবে দিল্লির অনেকটা কাছে হবে। আর সর্বোপরি অন্যান্য যে শহর আছে সেখান থেকে দিল্লি অনেকটা সহজে যাতায়াত করা যায়। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাটা ভালো হবে। ভারত উপমহাদেশের পাঞ্জাব প্রদেশের একটা অংশ কেটে নিয়ে এই নয়াদিল্লি তৈরি করা হলো। দিল্লিতে রাতারাতি কিছু বিল্ডিং করা হলো, ঘরবাড়ি বানানো হলো। তার মধ্যে সেনাধ্যক্ষ, সরকারি অফিস, অফিসে কর্মচারীদের থাকার জায়গা, সার্কিট হাউস, এগুলো করা হলো। অস্থায়ীভাবে সেখানে কিন্তু এই কর্মচারীরা বসবাস করতেও শুরু করলো। এরপর ২০ বছর লেগেছে এই নতুন দিল্লিকে তৈরি করতে। এডউইন লুটিয়েন্স এবং হারবার্ট বেকার, তার সঙ্গে আরো আর্কিটেক্টসরা ছিলেন, এক ঝাঁক স্থপতি। তারা সবাই মিলে এই রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, সেক্রেটারিয়েট, ইন্ডিয়া গেট এগুলো বানিয়েছিলেন। সময় লেগেছে ২০ বছর। ১৯৩১ সালের ১০ই ফেব্রুয়ারি, ভাবুন, এটা শুরু হয়েছে কিন্তু ১৯১১ সালে চিঠিপত্র লেখা, স্থানান্তর হয়েছে ১৯৩১ সালের ১০ই ফেব্রুয়ারি লর্ড আরউইন এই দিল্লি রাজধানী উদ্বোধন করেন। রাষ্ট্রপতি ভবন বানাতে তখনকার সময়ে খরচ পড়েছিল ১.৫ কোটি টাকা।
প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো ১৯১৪ সালে এবং এই প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ জড়িয়ে পড়ায় টাকায় টান পড়েছিল। ফলে দিল্লির নির্মাণ একেবারে বন্ধ হয়ে যায়। ১৯১৮ সালে আবার নির্মাণ কার্য শুরু হয়। মানে এ কয় বছর কিন্তু নির্মাণ আর কাজ হয়নি। এই স্থানান্তরে কলকাতা থেকে দিল্লি সরিয়ে নিতে মোট খরচ হয়েছিল তখনকার সময়ে ৪০ লক্ষ ব্রিটিশ পাউন্ড। এই স্থানান্তরটা বহু ইংরেজ কিন্তু মেনে নিতে পারেননি। ঠাড়ে ঠোড়ে বাধাও দিয়েছেন। তার মধ্যে লর্ড মিন্টো বলেছিলেন, "এটা খুব একটা উচিত কাজ হচ্ছে না। যদি না প্রদেশের প্রধানরা বা ইউরোপের অ্যাংলো ইন্ডিয়ান কর্তৃপক্ষ রাজি থাকে তাহলে কিন্তু এটা করা উচিত নয়।" লর্ড কার্জন বলেছিলেন, "একটা শক্তিশালী শাসকের জন্য এই রাজধানী স্থানান্তর সিদ্ধান্তটি অত্যন্ত অসাংবিধানিক এবং মূল্যহীন।" আর বাংলার মানুষের কথা তো বলাই বাহুল্য। এই রাজধানী স্থানান্তর স্বভাবতই বাঙালিদের মোটেও ভালো লাগেনি। কারণ কলকাতা বহুদিন ধরে ভারতীয় ব্রিটিশ সরকারের রাজধানীর তকমা বা মর্যাদা পেয়ে এসেছে, গুরুত্ব বহন করেছে। সুতরাং সেটা হারিয়ে বাংলার মানুষ অসন্তুষ্টই হয়েছে। গবেষকরা বলছেন, বঙ্গভঙ্গের আন্দোলনের ফলে রাজধানী হয়তো কলকাতা থেকে দিল্লি চলে গেছে। কিন্তু অত্যাচারী ব্রিটিশ সরকারকে একটা জবরদস্ত ধাক্কা দেওয়া গেছে এই আন্দোলন দিয়ে। যা দিয়ে বুঝতে পেরেছিল যে আর বেশি দিন এদের আটকে রাখা যাবে না। যাই হোক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।